বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখো প্রিয়, বিগত কয়েকদিন যা হয়েছে আমাদের জীবনে, সেটা আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই। তো চাইলে এই বিয়ে বন্ধ করতে পারবো। তোমার যদি আমাকে নিয়ে মন পরিবর্তন হয়ে থাকে তাহলে আমায় বলতে পারো, আমি মেনে নেব তোমার সকল ডিসিশন। বরযাত্রী নিয়ে ফিরে যাব, তারপর তোমার মনের বিরুদ্ধে বিয়েটা আমি করবো না। অ্যান্ড সরি তোমাকে এই পরিস্থিতিতে ফেরার জন্য। আমার আরও আগে উচিত ছিল তোমার মতামত নেওয়ার। ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে এবার তোমার ডিসিশনই আমার ডিসিশন হবে। বিয়ে না করতে চাইলে নির্দ্বিধায় বলতে পারো, আমি মেনে নেব সেটা। তবে তুমি চুপ থাকলে আমি তোমার সম্মতি ধরে নিয়ে চলে যাব বরযাত্রী সহ। আরিফের আদর্শ কথা তলে টইটুম্বুর হলো ফিহার আঁখিতয়। এটা কোনো কথা? ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য কতটা কাঠখড় পোহাতে হয়েছে তাকে। এখন বিয়ের শেষ মুহূর্তে এসে বলছে ফিহা বিয়ে করতে না চাইলে বিয়ে বন্ধ করে দিবে। ফিহার রেগে থাকার কারণ আছে বলেই তো সে রেগে আছে, কিন্তু তার রেগে থাকার কারণ না খুঁজে ফিহার মন পরিবর্তন হয়েছে। মনে জমানো কষ্টটা তর করে বাড়লো আরিফের প্রতি। অভিযোগ নয়নে তাকালো আরিফের দিকে। ভালো তো শুধু ফিহাই বেসেছিল আরিফকে, সে তো ভালোবাসেনি ফিহাকে। ভালোবাসলে কখনোই এসব বলতে পারতো না, বরং ফিহার মন বোঝার চেষ্টা করত। আরিফ কপাল কোচকায় ফিহার চোখের পানি দেখে। সে আরো কিছু বলবে তার আগে ফিহার রাগে দুঃখে তেজি হাতে ধূপ করে কিল বসালো আরিফের উরুতে। আকস্মিক ঘটনায় আরিফ চমকে ওঠে। উরু ঘষতে ঘষতে ফিহার দিকে তাকাতেই ফিহার রাগে কটমট করে। আরিফ বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডে অন্তত বুঝে নিল ফিহার রাগ করার কারণটা। কিন্তু ফিহার সামনে অবুঝ সাজল, না বোঝার ভান ধরে হতবাক কণ্ঠে বলল, আরে মারছো কেন? বিয়ে করবে না বলে এই জন্য বরকে মেরে জগের বিবাদ পাকাতে চাচ্ছ তুমি? সাংঘাতিক মেয়ে তো তুমি। আরিফের তেরা কথা ফুঁসে ওঠে ফিহার। জোর হাতে পুনরায় একই জায়গায় কিল বসালো ধূপ করে। আরিফ খুবই মৃদু স্বরে আর্তনাদ করলো পা ঘষে। ফিহার রাগে চিবিয়ে চিবিয়ে বলল, 1 মাসে শীত যায় না, মনে রেখো। এখনের কথাগুলো না আমি বলবো, আর না তোমাকে বলতে দিব। সময় আমারও আসবে, জাস্ট ওয়েট। ফিহার রাগ বুঝতে পেরে আরিফ দুট্টু হাসলো। ফিহাকে নিয়ে মনের সংশয় দূর হতেই স্বস্তি হচ্ছে। যাক, আরিফ ভুল করেনি। ভালোবাসার মানুষ তারই আছে। বিয়ে হোক, তারপরও রাগ অভিমানটা না হয় পরে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিয়ের আনন্দ মাটি করতে চাইলো না। হালকা পাতলা দুষ্টুমি তো করাই যায় বউয়ের সাথে। আরিফ দুষ্টু হেসে মুখে দারুণ সিরিয়াস ভাব টেনে বলল, আর মানে তুমি এই বিয়েটা করছো নাকি করছো না, কোনটা? আগে আমাকে শিওর করো, তারপর না হয় 1 বছরে কয়টা মাঘ মাস আছে সেটা চিন্তা করবো। তোমার যেহেতু মাঘ মাস পছন্দ, তাহলে আমারও পছন্দ। তবে আমার সত্য একটাই, শীত বলে বেশি আর গরম বলে কম ভালোবাসা চলবে না, কিন্তু সমান সমান ভালোবাসতে হবে। নয়তো ঋতুস্ব নারাজ হতে পারে, ভাববে আমরা তাদের মধ্যে সহিংসতার বৈষম্য ভেদাভেদ করছি। শীতে ভালোবাসা বেশি বেশি করি আর গরমে কম। আমি আবার নীতিবান মানুষ, অনৈতিক কাজ কিন্তু আমার দ্বারা হবে না। 12 মাস একই ভালোবাসার রাখতে হবে, তাহলে আমার নীতি আদর্শ সবকিছুই ঠিকঠাক থাকবে। ফিহার রাগে কটমট করে তাকালো আরিফের দিকে। আরিফ দারুণ হেসে এক চোখ মারল। ফিহা খানিকটা লজ্জা রাগে দুঃখে ঘুরে বসলো অন্যদিকে। দুজনের মধ্যে আর বনাবনি হলো না। দলে দলে মানুষ এসে ছবি তুলছে বর বউয়ের সাথে। এর খানিক বাদেই শফিকুল ইসলাম, আরাফ খান, নাহিদ চৌধুরী, আয়ন, সোহাগ সবাই মিলে কাজীকে নিয়ে হাজির হয় তাদের কাছে। কাজী সাহেব বিয়ে পড়ানোর পর ফিহাকে কবুল বলতেই ফিহা ফটাফট 3 কবুল বলে দেয়। বলা তো যায় না, যদি সত্যি সত্যি আরিফ বিয়েটা বন্ধ করে দেয় তো। আরিফ 2 ঠোঁট চেপে হাসি থামালো। তাকে কবুল বলতে বললে সে সুন্দর করে রয়ে সয়ে ধীর স্থির ভাবে কবুল বলল, তাড়াহুড়ো করলো না। পুরুষরা সবাই বিয়ে পড়িয়ে যেতেই তোড়জোড় করে এসে বসলো জুই মায়া দুজন দুপাশে।
মায়া আরিফের পাশে আর জুঁই ফিহার পাশে। এতক্ষণ যাবৎ তাদের জন্যই ঘুরঘুর করছিল বিয়ে শেষ হওয়া নিয়ে। অবশেষে শেষ হতেই উৎফুল্লতা দেখা গেল দুজনের মাঝেই। মায়া তো ফিহার পক্ষ ধরে গেটে দাঁড়িয়েছিল, ভাইয়ের থেকে মোটা অঙ্কের টাকাও উসুল করলো। তারপর থেকেই সারা বাড়ি টই টই করছে লেহেঙ্গার দুপাশ আঁকড়ে ধরে। ক্ষণে ঘুরঘুর করে বাপ মায়ের পাশে থাকছে, তো অন্যবার হেনা খানে আঁচল ধরে ঘুরঘুর করছে। মাঝে মধ্যে আরাফ খানের চারপাশেও দেখা যায় ঘুরঘুর করতে। এখন মূলত ছায়া টিয়া সঙ্গ ধরে জুঁইকে নিয়ে ঘুরছে। বিয়ে বাড়িতে সেজে গুজে ঘুরঘুর করা ছাড়া অন্য অবশিষ্ট কাজ নেই কারো হাতেই। তবে মায়া সকলে আগে পিছে ঘুরঘুর করলেও হৃদের চারপাশেও ভিড়ছে না। মূলত হৃদই তাকে ভিড়তে দিচ্ছে না। হৃদের সাথে মায়ার সকালের পর দুপুরের দিকে বেশ কয়েকবার দেখা হয়েছে, তবে দূর থেকে চোকাচোকি হয়েছে ব্যাস। ফিহার বিয়ের জন্য হৃদকে আজ বাড়িতেই দেখা গেল। বিয়ের ফাংশনে তেমন একটা অ্যাটেন্ড করেনি, দূরে দূরে থেকেছে। বাড়ি ভর্তি মেহমান হওয়ায় মায়ার থেকে স্বেচ্ছায় দূরে দূরে থাকছে। দেখা সাক্ষাৎ বা কথা কোনোটাই করছে না, অনেকটা এড়িয়ে ইগনোর করছে মায়ার সেফটির কথা চিন্তা করে। মায়া ভাইয়ের বিয়ের উল্লাসে মত্ত হয়ে এক মুহূর্তের জন্য হৃদকে ভুলে গেল, মেতে থাকলো আমেজেই। আরিফ ফিহার জুঁইয়ের সাথে স্টেজে বসে ফটো পোস্ট দিয়ে ছবি তুলতে লাগলো একের পর এক। তখনই মায়ার জন্য খানবাড়ির ভিতর থেকে ডাক আসায় সে আরিফের পাশ থেকে উঠে গেল ভেতরে। দীর্ঘ সময় পার হয়ে যখন মায়ার সন্ধান পাওয়া গেল না, তখন জুঁইও ফিহার পাশ থেকে উঠে নেমে গেল স্টেজ থেকে। মায়ার উদ্দেশ্যে বাগানের রাস্তা ধরে আগালো ভিতরে। সিঁদুর রঙা লাল লেহেঙ্গা চড়ানো গায়ে তার, লেহেঙ্গার দুপাশ হালকা আঁকড়ে ধরে খুঁড়ে খুঁড়ে হাঁটছে পায়ের ব্যথায়। হিল পরার কারণে পা অনেকটা ছিলে চামড়া লাল হয়ে গেছে। ঠিকঠাক হাঁটতে পারছে না বলেই মায়ের কাছে আসা নর্মাল জুতোর জন্য। জুঁই সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সিঁড়ি আর রুমের সামনে খালি জায়গায় করিডোরের ধারে বামে মুড়ে এগুতে সামনে পেল রাবারের খালি স্যান্ডেল। সত্য ভেজা স্যাঁতস্যাঁতে রাবারের জুতো জোড়া মায়ারই, হয়তো কেউ ব্যবহার করে ভিজিয়ে এখানে রেখে গেছে। জুঁই কিছু না ভেবেই নিজের পায়ের হিলগুলো খুলে ভেজা জুতো জোড়া পরে নিল। পায়ের শান্তি অনুভব করতে স্বস্তির শ্বাস ফেলে এগুতেই পুত শব্দে চমকে উঠল সে। না, সে পরিবেশ দূষণ করেনি, বরং তার পরা ভেজা জুতো জোড়া থেকে পুত শব্দটা আসলো। জুঁই লেহেঙ্গা উঁচিয়ে পায়ের দিকে তাকায়। রাবারে ভেজা জুতা হওয়ায় ফ্লোরের টাইলসের সাথে চেপতে লেগে যাচ্ছে বারবার, যার জন্য দুই কদম জুঁই ফেলতেই পুত পুত পাদের শব্দের মতো শব্দ করছে পা ওঠাতে চাইলে। এবার কেউ যদি জুতোর দিকে লক্ষ্য করে তাহলে বুঝবে আসলে পুতপুত শব্দটা জুঁই নয়, বরং তার জুতো থেকে আসছে। জুঁই চমকে চারপাশে তাকায়। সাংঘাতিক ব্যাপার, এখন কেউ যদি জুঁইকে এমন অবস্থায় দেখে তাহলে নিশ্চিত ভাববে জুঁই পরিবেশ দূষণ করতে করতে হাঁটছে। জুঁই আতঙ্কের চোখ উঁচিয়ে ভালো করে আশেপাশ দেখলো। না, কেউ নেই, সেই নিরাপদ। লেহেঙ্গা থেকে হাত ছেড়ে সামনের দিকে এগুতে থাকে জুতোর পুতপুত শব্দ নিয়ে। যেহেতু আশেপাশে কেউ নেই, তাই শব্দ হলেও সমস্যা নেই, হোক শব্দ। কিন্তু জুঁইয়ের ধারণা তৎক্ষণাৎ ভুল হয় আয়নের আগমনে। জুঁই কয়েক কদম হাঁটার পর বুঝতে পারো তার পিছনে কেউ আছে। মনে হওয়া দারুণ, চমকে উঠে পিছনে তাকাতেই চোখে পড়লো আয়নের বিস্ময়কর চেহারার ছোট ছোট চোখ দুটো। জুঁই দাঁড়ায়। প্রথমে কয়েক সেকেন্ড সময় নিল আয়নের বিস্ময়কর চেহারার মানেটা বুঝতে পেরেই যেন কয়েক গুণ বেশি চমকে উঠে নিজের পায়ের দিকে তাকালো জুঁই। লম্বা লেহেঙ্গার নিচে পায়ের ভেজা জুতো জোড়া দেখা যাচ্ছে না, একদমই না। ফ্লোরের উপর ফুলে লেহেঙ্গা পরে থাকায় পুতপুত শব্দটা আসলে কোথা থেকে হচ্ছে সেটাও হয়তো বোঝা যাচ্ছে না। জুঁই চমকায়, হকচকিয়ে গেল, নিয়ে যাওয়া লজ্জায়। প্রচণ্ড অস্বস্তি ফিল করে দ্রুত ঘুরে সামনের দিকে হাঁটতে চাইল, কিন্তু তাতেও বিপত্তি হলো পুতপুত শব্দের কারণে। জুঁই কয়েক কদম হাঁটতে রাগে দুঃখে ঠাস করে ফ্লোরে বসে পড়ে লজ্জায়। না, সে আর হাঁটবে না। এই অসভ্য জুতার ম্যানার্স কমন সেন্স বলতে কিছুই নেই। সে কিছু না করেও আজ তাকে পুতপুত পাদুরি বানালো লুচু ডাক্তারের কাছে। এত বড় অপবাদ সে কিভাবে নেবে? নিশ্চয়ই লুচু ডাক্তার উল্টাপাল্টা ভেবে এখন তাকে কথা শোনাবে বস্তার বস্তা। লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়ে ঠোঁট ভেঙে কান্না আসছে জুঁইয়ের।
আয়ন জুঁইয়ের ধারণা সঠিক প্রমাণ করে ব্যস্ত সুরে বলল, জুই, আপনার কি গ্যাসের সমস্যা হচ্ছে? এবার সত্যি সত্যি কান্না করা উচিত না জুঁইয়ের। কিছু না করেই সোজা পেট খারাপের উপাধি পেয়ে গেল সে এই অসভ্য জুতোর জন্য। না, আর মেনে নেওয়া যাচ্ছে না। দুঃখে কষ্টে হাঁটুতে মাথা গুঁজে দিল লজ্জায়। তখনই শোনা গেল আয়নের পুনরায় কথা। জুই, আপনি ঠিক আছেন? পেটে কি বেশি সমস্যা হচ্ছে আপনার? আসুন, উঠে আসুন দেখি। আয়নের কথার উত্তর না করে শক্ত হয়ে হাঁটুতে মাথা গুঁজে পড়ে রইল জুঁই। যা হবার হোক, আজ সে এখান থেকে উঠবে না। এবার এই লোক ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেললেও জুঁই মাথা তুলে তাকাবে না। এটা কোনো কথা? জুতার শব্দ আর মানুষের শব্দের মধ্যে পার্থক্য বোঝে না? আয়ন কপাল কুঁচকে থেমে জুঁয়ের লজ্জাটা বুঝতে পেরে কুটিল হাসল। মূলত জুঁইয়ের সাথে একটু মজা নেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। সফল হতে পেরে পুনরায় মজা করে বলল, আমি কিছু মনে করিনি জুই। আপনি আসুন আমার সাথে। পেট খারাপ হতে পারে, আপনার হলো, সমস্যা কোথায়? বরং ভালো হলো আপনার একজন ডক্টর বিয়ে থেকে। আমি হার্টের ডাক্তার হলেও কিন্তু আপনার পেটের চিকিৎসা ভালোই করতে পারবো। পরিবেশ দূষণ না করে নিয়ন্ত্রণ করার ওষুধ দেবো আপনাকে। আসুন। আয়নের বেগতিক কথায় রাগে ফুঁসে ওঠে জুঁই। এটা কোনো কথা? কিছু হয়নি, তারপরও পেট খারাপের রোগী হয়ে গেল। জুঁই আগেই জানতো এই লুচু ডাক্তার তাকে উল্টাপাল্টা কথা শোনাবে। জুঁই মাথা তুলে রাগী দৃষ্টিতে তাকায় আয়নের দিকে, ফুঁসে উঠে বলে, আমার পেট খারাপ না, আপনার মাথা খারাপ। মানুষ আর জুতো স্বপ্নের মধ্যে পার্থক্য বোঝেন না। আপনার ডাক্তারই কোনো দরকার নেই, যান আপনি। গেলে হবে না তো জুই, জরুরি কথা নিয়ে এসেছি আপনার কাছে। আচ্ছা যাই হোক, শুনে ভালো লাগলো আপনার পেট খারাপ হয়নি। বিয়ে ছেড়ে আমাকেও আর আপনার সেবা করতে হবে না। আসলে মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম, বউ ছাড়া পর নারীর সেবাটা বা করবো না কখনো। শুধু বউকে ভালোবাসবো আর সেবা যত্ন করব। আপনি বিয়েন বলে মানবতা দেখাতে চাইলাম। জুঁই ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। ভবিষ্যৎ বউকে নিয়ে কত আয়োজন, কত চিন্তা তার। আচ্ছা, বউ তো জুঁইও হয় তার, তাকে নিয়ে একটু চিন্তা হওয়া উচিত না? ভবিষ্যৎ বউয়ের চিন্তায় চিন্তায় তাকে বেআইন বানিয়ে দিল, সেবার যত্ন না করে মানবতার খোঁটা দিল। জুঁইয়ের এক মুহূর্তের জন্য মনে হলো না, তা সত্যি সত্যি পেট খারাপ হওয়াই দরকার ছিল। তাহলে ডক্টর সাহেব সুন্দর প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যেত, জুঁইও শান্তি পেত। সারা দিন বউ বউ করা ডক্টরের প্রতিজ্ঞা ভাঙায় মুখটা কেমন হতো দেখা দরকার ছিল তার। জুঁইয়ের ফ্যালফ্যাল দৃষ্টির মধ্যে আয়নের ডাক আসে নিচে থেকে বরযাত্রী বিদায় করতে। আয়ন যেতে গিয়েও গেল না, বরং হাঁটু গেড়ে জুঁইয়ের সম্মুখে বসল। তাড়াহুড়ো দেখিয়ে বলল, ও জুই, আপনাকে তো বলাই হয়নি, আমার আজকেও ফর্সা করে একটা লাল টুকটুকে মেয়েকে পছন্দ হয়েছে। আপনি কিন্তু আমার সেটিং করাবেন দ্রুত, কেমন? শীত কিন্তু চলে এসেছে, বউ কিন্তু লাগবে। আরে আপনি লজ্জা টজ্জা পরে পাবেন, আগে আমার কথা শুনুন। ভাবছি বউয়ের জন্য বিশেষ শপিং করব। বড় থেকে ধরে বউয়ের ছোট ছোট কাপড়গুলো কিনবো, নয়তো বউ আবার আমাকে আনরোমান্টিক ভেবে চলে গেলে তখন আর বউ পাবো না আমি। আমি আবার বউ পাগল মানুষ, রিস্ক নিতে চাই না। বইয়ের ছোট ছোট কাপড়গুলো আগে কিনবো, রোমান্টিক হব। আর ওই যে বইয়ের ছোট ছোট কাপড়গুলো কেনার সময় আপনি কিন্তু আমাকে সাহায্য করবেন। আচ্ছা যাই হোক, এবার আমি চলে যাচ্ছি। আমার আবার অনেক কাজ বোনের বিয়ে নিয়ে। ও, যাওয়ার আগে আরেকটা কথা আপনাকে বলে যাই। আপনার কাঁধে কাপড়ের নিচে কালো কালো ফিতার মতন কি যেন উকি দিচ্ছে, ওটাকে ভিতরে টানুন। দেখে গেল সবাই তো আর আমার মতো ভালো মানুষ না যে দেখেও কিছু বলবে না, চুপ থাকবে। আমি এবার মানবতার খাতিরে জানালাম, বিহেন বলে কথা। আচ্ছা বিহেন, হাসি, বাই। আয়নের নির্লজ্জ কথায় লজ্জায় মিয়ে যায় জুঁই। বুক ধরফরে করে ওঠে, আড়ষ্ট হয়ে দ্রুত হাতে কাঁধে কাপড় টানলো। লজ্জায় মুখ ঘুরিয়ে পাশে তাকালো যতক্ষণ না আয়ন এখান থেকে প্রস্থান করছে। আয়ন দুষ্টু হেসে গট গট পায়ে চলে যেতেই ঘাড় ঘুরিয়ে তাকায় জুঁই। লজ্জিত চেহারা লাল হয়ে উঠেছে তার, বুকের ভিতর চাপা ধরফর কাজ করে আয়ন এমন বেগতিক ঠোঁট কাটা কথাবার্তা শুনলেন। সব কিছু বলেও বলছে সে ভালো মানুষ। সে কিছু বলেনি, তার সকল মানবতা খাতির শুধু জুঁইকে নিয়েই। জন্য কি হয়েছে? মধ্য রাস্তায় প্রতিবন্ধীদের মতো বসে আছিস কেন?
জুই মাথা তুলে তাকায় মায়ার দিকে। দুজনের গায়ে সেম সেম লেহেঙ্গা জড়ানো। জুই কিছুক্ষণ আগের কথা মনে করে ঠাস করে উঠে দাঁড়াতেই জুতা থেকে পুনরায় পুত শব্দ হতেই মায়া ছিটকে 2 কদম দূরে সরে নাক চেপে দাঁড়িয়ে রইল। ছি, ইয়াক, কি গন্ধ! মায়া কথায় চেতে ওঠে জুই। লাইক সিরিয়াসলি, জুতার শব্দেও বুঝি গন্ধ ছড়ায়? এবার বেশি বেশি হয়ে গেল না জুইয়ের অপমানটা? প্রথমে জুতা, তারপরে অসভ্য ডাক্তার, এখন মায়া। জুই রেগে ফ্লোরে টাইলস থেকে টেনে রাবারের একটা জুতা আলাদা করে মায়ের দিকে ছুঁড়ে মারতে মারতে বলে, কুত্তি, মানুষের জুতার শব্দের মধ্যে পার্থক্য বুঝিস না? তোর এই অসভ্য জুতার জন্য আজ আমার ইজ্জতের ফালুদা হয়েছে। আমার নাকি পেটে সমস্যা, ওষুধ দিবি? লাইক সিরিয়াসলি, তুই আর তোর জুতা দুটাই আজ তোর ডিপ্রেশন। তার মানে তুই পাত দেসনি? রাগে কটমট করে বলল। না, মায়া নাক ছেড়ে দিতে দিতে বলে, ও, এই জন্যই নাকি গন্ধ বাতাস লাগেনি। শক্ত গলায় চেঁচালো জুই। ঋতু! জুই নিজের জন্য মায়ার থেকে নিচু ফ্ল্যাটের জুতো পরে নিচে চলে গেল। কিছু সময়ের মধ্যে বরযাত্রী সহ বউকে নিয়ে বের হয়ে যাবে তারা। মায়া নিজের কপাট লাগালো। জুইকে জুতা দিয়ে একটু ওয়াশরুমে গেল। বরযাত্রী বিদায়ের সময় নিচে থাকতে হবে তাকে। ওয়াশরুমের কাজ শেষ করে বের হতেই মুখোমুখি হলো মেহু। মায়া চমকে ওঠে, নিজের বিছানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, আপু, তুমি এখানে? মায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মেহু। মায়ার মুখোমুখি হয়ে কান্নাজড়িত গলায় বলল, তোমার সাথে অন্তত জরুরি কিছু কথা ছিল মায়া। চিন্তিত কপাল কুঁচকায় মায়া। আগের ন্যায় প্রশ্নোত্তর গলায় বলে, কাঁদছো কেন আপু? কি কথা বলো? ফিহাকে বরযাত্রীর গাড়ির ভিতর বসানোর সঙ্গে সঙ্গে কোথা থেকে মায়াও দৌড়ে এসে ফিহার পাশে বসলো। এলোমেলো চুলগুলো ঢাকতে মাথায় হিজাব আর মুখে মাস্ক পরা। চোখ দুটো লাল হয়ে গেছে, ধীরে ধীরে ফুলেও যাচ্ছে চোখের নিচ উপর। গালের থাপ্পড়ের দাগগুলো লুকানোর জন্যই হয়তো এই অসময়ে মুখে মাস্ক লাগিয়ে হুট করে ফিহার পাশে বসে পড়েছে, বাড়িতে চলে যাবে বলে। আয়ন ফিহাকে গাড়িতে বসিয়ে ঝুঁকে থাকা অবস্থায় দেখলো মায়াকে। মায়ার চোখের ল্যাপটানো কাজলের অবস্থা থেকে তক্ষুনি আয়ন চিন্তিত স্বরে প্রশ্ন করে বলল, কি হয়েছে মামা? কোনো সমস্যা? গলায় পাকিয়ে আসা কান্নাটা গিলে ফেলেও মায়া কথা বলতে পারল না কষ্টে। তীব্র কান্নায় গলা ধরে আসছে। মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানালো আয়নকে যে কিছু হয়নি। আয়নের সন্দেহের বশে আরও কিছু বলবে তার আগে আয়নের হাতের নিচ দিয়ে আঁচানো গাড়ির ভিতরে প্রবেশ করলো জুঁই। মায়ার বিপরীতে ফিহার পাশে বসে পড়ল। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকালো। 2 বোন 2 দিকে বসে আছে ফিহার পাশে। আরিফ মায়ার পাশে দরজা টেনে ভিতরে উঁকি মারতেই দেখলো ফিহার পাশে 2 জন বসে আছে। তার বসার জন্য অবশিষ্ট জায়গাই নেই পিছনে। আরিফ কিছু বলবে তার আগেই মায়া আগাম বার্তা শোনায়, আমি নামতে পারবো না ভাই, জুইকে বলো নামতে, নয়তো তুমি অন্য গাড়ি দিয়ে আসো, তারপরও আমি নামবো না। মায়ার কথায় আরিফ চুপ করে যায়। তবে মায়ার ভাঙা গলা ও লাল লাল চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। সন্দেহের বশে কিছু বলবে তার আগেই অপর পাশ থেকে আবারও শোনা গেল আয়নের কণ্ঠের স্বর জুঁয়ের উদ্দেশ্যে, জুই, তাহলে আপনি নেমে পড়ুন, অন্য গাড়িতে যাবে, চলুন। না, আমি নামবো না, ও নামবে। এই ঋতু, না, তোর না এটা শ্বশুর বাড়ি। আমি হলাম বরযাত্রী মানুষ, আমাকে সম্মান দিয়ে সুন্দর করে গাড়ি থেকে নেমে পর দিছি। যা তো। জুঁয়ের কথায় মায়া চেতে উঠে বলে, সম্মান আমি না, তুই আমারে দিবি। সম্পর্কে শ্বশুর বাড়ি তোর হয়, আমার না। তুই অয়ন ভাইয়ের বউ, ফিহা আপুর ভাবি। এবার তুই আমারে সম্মান দিয়ে গাড়ি থেকে নাম, যা। মায়ার যুক্তিতে থমথমে খেয়ে যায় ফিহা, আয়ন, জুঁই। ফিহা ভয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে মায়ের পাশের দরজার দিকে তাকাতেই দেখলো আরিফ অন্যদিকে ঘুরে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। ফিহা স্বস্তির শ্বাস ফেলতে আয়ন বলে, মায়া থাকুক, আপনি আমার সাথে আসুন জুই। আয়নের কথায় জুঁই ফোড়ন কেটে বলে, না, আমি শুভ ভাইয়ের গাড়িতে যাব না। ওনার সাথে আমার সিরিয়াস ঝগড়া চলছে। এখন ওনার গাড়িতে গেলে আমার ঝগড়া থাকবে না, তাই আমি এই গাড়িতেই যাব। আয়ন ঠাস করে দরজা বন্ধ করে দেয় জুঁইয়ের পাশের। এই মেয়ে কথায় কথায় শুভ শুভ করে। আয়ন বলেছে নাকি তাকে শুভ গাড়িতে করে যেতে? আজব না, থাক, এই মেয়ে এবার এই গাড়িতেই যাবে, অন্য গাড়িতে যাওয়ার দরকার নেই।
অজ্ঞাত আরিফ গিয়ে বরযাত্রীর সামনে সিটে বসলো ড্রাইভারের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটিও চলল আশুগঞ্জের উদ্দেশ্যে। পিছনে রয়ে গেল খানবাড়ি আর মায়ার এক বুক ভাঙা স্বপ্ন। মায়া আসার সময় সবার থেকে বিদায় নেওয়ার সময় অনেকটা কেঁদেছিল। সবাই ভেবেছিল হয়তো মায়া দুদিনের জন্য খানবাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে যাচ্ছে ভাইয়ের বিয়ের বৌভাত ফাংশন অ্যাটেন্ড করতে। বৌভাত শেষ করে আরিফ ফিহার সাথে মায়াও হয়তো পুনরায় ফ্রি যাত্রায় ঢাকা চলে আসবে। তাই মায়ার কান্নায় হেনা খান হেসে মজা করে উড়িয়ে দিলেও মেহু জানতো মায়া চিরতরে খানবাড়ি দরজা ছাড়ছে। সেই সাথে হৃদও জানতো মূলত হৃদই তাকে খানবাড়ি থেকে চিরতরে বের হয়ে যেতে বলেছে। সব কিছু ভাঙার শব্দ হয়, মন বা স্বপ্ন ভাঙার শব্দ নেই। কিন্তু অনুভবে কষ্টটা খুবই কঠিন, অসহ্যনীয়। এই ব্যথার ওষুধ নেই, কিন্তু আঘাতটা গভীরতম হয়। মায়ের ক্ষেত্রেও তাই। ছোট হয়েও দম মেরে সহ্য করে বসে আছে সবার সাথে। কিছুক্ষণ আগে অনেক কিছু হয়েছে মায়ের সাথে, যেটা ছিল খুবই ভয়াবহ ও কঠিন বাস্তবতা মায়ার জন্য। মায়া অশান্ত মনে গাড়ির জানলা দিয়ে বাহিরে তাকায়। অন্ধকারময় ধরনীর বুকে অল্প স্বল্প কৃত্রিম আলোর মেলা দেখা যাচ্ছে। মায়া মাস্ক টেনে থুতনির নিচে নামায়। শ্বাসরুদ্ধ হয়ে থাকা নিঃশ্বাসটা হাঁ করে টেনে নিজের মাঝে আটকে থাকা চোখের জলগুলো গড়গড় করে গাল বেয়ে অঝরে গড়াতে লাগলো। দু গাল হালকা জ্বলে ওঠে থাপ্পড়ের জায়গায় নোনা জল পড়তেই। মায়া কান্নায় ফোঁপায়, শরীরও মৃদু কেঁপে কেঁপে ওঠে ফোঁপানিতে। গাড়িতে সফট মিউজিক থাকায় মায়ের ফোঁপানোর কান্না কারোর কানে গেল না। আজ অনেক কিছু হয়েছে মায়ের জীবনে, এক মুহূর্তে বদলে গেছে মায়ের জীবন। মায়া চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না পরিস্থিতির দায়ে পড়ে। আজ মায়া চিরতরে হেরে গেছে। হৃদ নিজে মায়াকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার জীবন থেকে। তাদের মধ্যেকার সম্পর্কের ইতি ঘটেছে। আজ মায়া শুধু খানবাড়ির সাথে নয়, হৃদের সাথেও সকল সম্পর্ক ছিন্ন করে গাড়িতে উঠেছে। এই যাত্রায় শেষ যাত্রা মায়ার, আর কখনোই ফিরবে না ওই খানবাড়িতে, মরে গেলেও না। এবার মায়ার প্রচণ্ড আত্মসম্মান বোধে লেগেছে বিষয়টি। তাছাড়া হৃদ নিজেই সকল সম্পর্ক ছিন্ন করেছে মায়ের সঙ্গে। অবশিষ্ট কিছুই নেই তাদের মধ্যে। মায়া মুক্ত। মায়া নিজেকে পছন্দ অনুযায়ী অন্য কারোর সঙ্গে সংসারী হতে বলেছে, হৃদের অপেক্ষায় না থাকতে বলেছে। ভয়ঙ্কর আগুনে ভয়ঙ্কর ভাবে ফাটল ধরলো হৃদ মায়ার সম্পর্কে। হয়তো এই রেস্টনে অতীতের ভয়ঙ্কর পাতা খুলবে তাদের জীবনে। সন্ধ্যা 7:10, ধরনের বুকে অন্ধকার। বরের গাড়ি থামলো আরিফের বাসার গেটের সামনে। আরিফ গাড়ির দরজা খোলার আগেই মায়া গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। আশেপাশে নারী পুরুষের ভিড় ঠেলে গেট ধরে সোজা বাড়িতে ঢুকে গেল নিজের রুমের উদ্দেশ্যে। কারোর দিকে তাকালো না, কথা বলল না। আরিফ কিছু বলতে গিয়েও বলতে পারল না। সরু চোখে মায়া চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে জুঁইকে বলল ফিহাকে নিয়ে বের হতে। জুঁই তাই করলো। ফিহাকে গাড়ি থেকে ধরে বের করলো। আরিফ পিছনে দাঁড়িয়ে রইল। আত্মীয় স্বজন ও আশেপাশে বাড়ি ঘরে মানুষজন জড়ো হয়ে আছে বাড়ির সামনে বউ দেখবে বলে। সম্পর্কে আরিফের ভাবিরা ফিহাকে ধরে বাড়ির ভিতর প্রবেশ করালো। ফিহা কাঠপুতুল নেই নত মস্তিষ্কে দাঁড়ালো। ছোট উঠানে বিছানো পাটির উপর আরিফকেও ফিহার পাশাপাশি দাঁড় করানো হলো। নিয়ম নীতি পালন করার জন্য রেহানা বেগমের নতুন ডালা হাতে এগিয়ে আসলো। চারপাশে নারী পুরুষ বাচ্চা কাচ্চার ভিড় জমে আছে বর বউকে ঘিরে। জুই নতুন বোল ভর্তি খালি পানি রাখলো ফিহার সামনে। রেহানা বেগম ধান দুব্বা ফুল একত্রে ছিটিয়ে বরণ করলো ফিহা আর আরিফকে। ফিহা খালি পানিতে হালকা পা ডুবিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আরিফের কোলে চড়ে। ফিহাকে বসার রুমে বসানো হলো আগত অতিথিরা বউ দেখবে বলে। দীর্ঘ সময় নিয়ে ফিহাকে বউ দেখানো হলো। রাত 10টা নাগাদ রেহানা বেগম ফিহাকে জুঁইয়ের রুমে পাঠালো খাবার দিয়ে। জুঁই ফিহাকে নিজের রুমে নিয়ে গিয়ে দেখলো পূর্ব থেকে রুম অন্ধকার করে বারান্দায় বসে আছে মায়া। রুমে আলো জ্বালালো। তীব্র কান্নার ফোঁপানো শব্দ কানে আসতেই দুজন চমকে ওঠে। একে অপরের মুখ চাহাচুই করলো। বুঝতে পারলো না মায়ের কান্নার শব্দ। ফিহা তৎক্ষণাৎ জুঁইয়ের হাত চেপে ধরে পাশে ইশারা করে। জুঁইয়ের অবস্থাও সেম। মায়ার হঠাৎ কান্নার কারণটা বুঝতে পারছে না দুজনেই। মায়ের মনের অবস্থা জানতে চায়, কিন্তু সবার সামনে না। জুঁইয়ের নিজের পাশের কাজিনদের ছলে বলে কৌশল খাটিয়ে বলল ফিহাকে ড্রেস চেঞ্জ করাবে। তাই তারা কিছু সময়ের জন্য নিচে যেতে। জুঁইয়ের কথা অনুযায়ী সবাই চলে যেতেই ফিহা তৎক্ষণাৎ এগুলো মায়ার দিকে।
হালকা অন্ধকারময় বারান্দায় দেখলো মায়া অগোছালো অবস্থায় ফ্লোরে বসে বেতের সোফায় মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ফিহা ভারী লেহেঙ্গায় দ্রুত বসলো মায়ের পাশে। মায়ের মাথায় হাত রেখে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে মায়া? কাঁদছিস কেন তুই? মায়া নিরুত্তর। ততক্ষণে জুইও রুমে দরজা লাগিয়ে এসে বসলো মায়ের পাশে। ফিহার মতো করে সেও একই ভঙ্গিতে প্রশ্ন করলো মায়াকে। মায়া উত্তর করলো না, আর না নড়াচড়া, বরং ফুপিয়ে ওঠা কান্নার এবার শরীরটা নড়ছিল তীব্র। ফিহা মায়া হাত টেনে নিজের মুখোমুখি বসায়। মায়ের বিধ্বস্ত নাচেহাল চেহারাটা দেখি আঁতকে ওঠে দুজন। পুরো মুখ মেকআপ লেপটে জমে গেছে ঘাম ও চোখের পানিতে। দু চোখের পাতাও লাল হয়ে ফুলে গেছে। দু গালে থাপ্পড়ের জায়গায় গাঢ় কালচে হয়ে গেছে। খোপা থেকে এলোমেলো চুল বের হয়ে পুরো পাগল বেশে বসে আছে। ফিহা আঁতকে উঠে আঁচলে মায়ের গাল ধরে বলে, মায়ু সোনা, কি হয়েছে তোর? আমাকে বল। এ কি হাল বানিয়েছিস নিজের? কাঁদছিস কেন? বল না আমায় বোন, কেউ কিছু বলেছে তোকে? কাঁপা কাঁপা ঠোঁট ভেঙে ফুপায় মায়া। বুক ফাটা আর্তনাদে অঝরে চোখের পানি গলে বেয়ে গলার নিচ অবধি গড়াচ্ছে। ফিহা মায়ার গাল মুছে দিয়ে পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে জানতে? মায়া বলল না, বরং ঢলে পড়ল ফিহার বুকে। দু হাতে ফিহার কোমর জড়িয়ে ধরে শব্দ করে ডুকরে কেঁদে ওঠে মায়া। অঝরে ফুঁপিয়ে বলে, আমি হেরে গেছি ফিহা আপু, আমার ভালোবাসা হেরে গেছে, আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার সংসার করতে চাওয়ার আশাটা অপূর্ণ রয়ে গেছে। আমি আর কখনো ওনাকে পাবো না। উনি আমাকে নিজের জীবন থেকে আজ চিরতরে বের করে দিয়েছে। আমি অযোগ্য। আমাকে এক রাতের বিছানায় নেওয়া যায়, কিন্তু সংসার করা যায় না। আমাকে আঘাত করেছে, অপমানের সহিত বের করে দিয়েছে নিজের জীবন থেকে। আমার সংসার চাই না, আমার ওনার ভালোবাসাও চাই না, আমার কিচ্ছু চাই না, আর না কখনো ফিরতে চাই ওনার জীবনে। আমার কষ্ট হচ্ছে আপু, নিজের ফিলিংগুলো সামলাতে পারছি না আমি। কষ্ট আমার বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে গলা ফেটে পাগলের মতো চিৎকার করলে হয়তো নিজের ভেতরের কষ্ট বের হবে। নয়তো না, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আপু। আমার ওনার প্রতি ফিলিংসগুলো আমি কন্ট্রোল করতে পারছি না আপু। হয় তোমরা আমাকে ওনাকে ভোলার উপায় বলে দাও, নয়তো আমার কষ্টগুলো কমিয়ে দাও। আমি নিতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, কান্নাও থামাতে পারছি না। প্লিজ আপু, তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলো। কয়েকটা দিনের অসহ্য যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। প্লিজ আমাকে মুক্তি দাও আপু, আমি মুক্তি চাই। মায়ার কান্নায় কেঁদে উঠে জুই ফিহা দুজনেই বুঝতে পারে হৃদের সাথে মায়ের ভয়াবহ কিছু হয়েছে। মায়ের কথা যতটুকু বুঝলো, হৃদ মায়াকে নিজের জীবন থেকে চলে যেতে বলেছে। হয়তো দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে, যেটা মায়া মেনে নিতে পারছে না, পারার কথাও না। মায়ের উঠতি বয়সের আবেগ ভালোবাসা সবটাই হৃদ। মায়া হৃদের বাহিরে কাউকে দেখার সুযোগই পায়নি, হৃদ নিজেই দেখতে দেয়নি। তাছাড়া অল্প বয়সে কিশোরীদের মনোবল খুবই নরম হয়, বেশ আবেগী হয়। তাদের বিবেক বুদ্ধির চেয়ে আবেগটাই কাজ করে বেশি। মায়া তরুণ কিশোরী, তাই হৃদের প্রতি নিজের আবেগ ভালোবাসাটা সামলাতে পারছে না। হয়তো মায়ার জীবনে হৃদ নেই, এই জিনিসটাই মেনে নিতে পারছে না। ফিহা মায়ার বিষয়টি বুঝতে পারলেও হৃদের বিষয়টি বুঝতে পারছে না। হৃদ অবুঝ নয়, অবশ্যই না বুঝে কোনো কিছু করবে না। তাছাড়া তাদের পুরো পরিবার দেখেছে হৃদের মধ্যে মায়ার জন্য পাগলামো। মায়াকে দুবার বিয়ে করেছে, নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে সবার সামনে। তাহলে হঠাৎ করে এমনটা কেন করলো? একটাই প্রশ্ন। ফিহা আর কিছুই ভাবতে পারলো না। মায়াকে দু হাতে চাপতে ধরলো বুকে। জুইও কেঁদে ওঠে মায়ার আর্তনাদের কান্নায়। পিছন থেকে সেও মায়াকে জড়িয়ে ধরে ফ্লোরে বসে। ফিহা মায়া আশ্বস্ত করেই জানতে চাইলো আসলে কি ঘটেছিল তাদের মধ্যে। মায়া তেমন কিছুই বলল না, শুধু এতটুকু বলল তাদের মধ্যে সম্পর্কে ছিন্ন হয়েছে, ব্যাস। আজকে মেহুর মায়ের কাছে আর তারপর মায়া গেছিল হৃদের কাছে। তখনই ঘটে সবটা, আর সেই সবটা মায়া চেপে গেল ফিহার থেকে। আপাতত কাউকে কিছু বলার মানসিক অবস্থা নেই। ফিহা দীর্ঘশ্বাস ফেলে মায়াকে আশ্বস্ত করে বলে, দেখ মায়ু, হৃদ ভাইয়ের সাথে কি তোর কিছু হয়েছে আমি জানি না, তবে এতটা বলতে পারি হৃদ ভাইয়া
অকারণে কোনো কাজ করবে না। আমরা চিনি হৃদ ভাইয়াকে, ছোট থেকে দেখে আসছে ওনাকে। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হয়েছে। সরি, হৃদ ভাইয়া তোকে নিয়ে সাংঘাতিক পজিটিভ। আমরা সবাই দেখেছি সেটা। হৃদ ভাইয়া সবসময় নারী, সংসার, খানবাড়ি সম্পর্ক বন্ধন বাংলাদেশ থেকে দূরে থাকতো, কিন্তু একটা সময় তোর জন্য ভাইয়া সে সব কিছুর সাথে জড়িয়েছে। হৃদ ভাইয়া সম্পর্কের মধ্যে আমরা পড়ি না তুই ছাড়া। আমার মনে হয় না তো। ফিহা কথা শেষ হতে না দেখে মায়া ভেজা গলায় শুধালো, আমার ভুল হচ্ছে না আপু, উনি নিজে আমাকে বলে উনি আমাকে নয় মেহু আপুকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান। আমি নাকি ওনার টাইপের না, ওনার সাথে আমার নাকি যায় না। আমি অযোগ্য নারী ওনার পাশে। আমার সাথে এক রাতের বিছানায় যাওয়া যায়, কিন্তু বউ করে সংসার করা যায় না। আমার লেভেল নিচু, তাই নিচু লেভেলের অনুযায়ী স্বপ্ন দেখতে, কাউকে ভালোবাসতে, সংসার করতে, ওনার অপেক্ষা না করতে। খান বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছে। এত কিছুর পরেও বলবে আমার ভুল হচ্ছে? কথাগুলো বলতে বলতে শরীর কাঁপিয়ে অঝরে ডুব করে কেঁদে ওঠে মায়া ফিয়ার বক্ষতলে। মায়ার কথা জয়ী চমকে ওঠে, এতক্ষণে মুখ খুলে বলে, জিজু তোকে সত্যি এসব কিছু বলেছে ঋতু? জুই কেঁদে ওঠে মায়ের কান্না দেখে। ধীরে ধীরে মায়ের কান্নার বেগ বাড়তে লাগলো। জুই ফিহাকে বলে মায়াকে সান্ত্বনা দিবে তারও ধারণা নেই। জুই মায়ার বাহু টেনে নিজেকে বুকে আনলো, দু হাতে মায়াকে জড়িয়ে ধরতে মায়া কান্নায় অস্পষ্ট স্বরে আওড়ালো, জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুই আমার কষ্টটা কমিয়ে দে না, আমার শান্তি চাই। আমি কথাগুলো বলতে বলতে জুইয়ের বুকে জ্ঞান হারায় মায়া। অতিরিক্ত মানসিক চাপ আর দীর্ঘ সময় নিয়ে কান্নার ফলে জ্ঞান হারিয়ে ফেলে। মায়া জ্ঞান হারাতেই ডুকরে কেঁদে ওঠে জুই। মায়ার বেহাল দুর্দশা মেনে নিতে পারছে না তারা কেউই। ফিহাও নিঃশব্দে কেঁদে ওঠে। দুজন ধরাধরি করে মায়াকে বিছানায় শোয়ালো। বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন। এমন অবস্থায় মায়ের কথা জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। মায়াকে নিয়ে কানাঘষা শুরু করবে, খারাপ বলবে। তাছাড়া এখনো মায়া ঠিকঠাকভাবে তাদের কিছু জানায়নি আসলে তাদের দুজনের মধ্যে কি হয়েছে আজ। ফিহা পরিস্থিতি সামলে দিতে জুইকে বোঝালো আপাতত মায়ের পাশে থাকতে, কাউকে কিছু না জানাতে। কাল মায়ের থেকে সবটা জেনে তারপর না হয় বাড়ির গুরুজনদের জানাবে। জুই সম্মতি দিল। মায়ের ড্রেস চেঞ্জ করালো, কপাল ভিজিয়ে মুখ মুছিয়ে দিল কাপড় ভিজিয়ে মুখ মুছিয়ে দিল। ফিহাও রাত 12টা পর্যন্ত মায়ের পাশে বসে রইল। রাত 12টার দিকে ফিহাকে দেওয়া হয় আরিফের ঘরে। ফুলে ফুলে ভরপুর বাসর ঘরে ঢুকতে চমকে ওঠে ফিহা। জড়তা নিয়ে শক্ত করে আঁকড়ে ধরে লেহেঙ্গার দুপাশ। আরিফের খালাতো ভাবি বোনরা ফিহাকে বিছানায় বসিয়ে দরজা চাপিয়ে চলে যেতেই ফিহা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। নাটক করা শেষ, এবার রিয়েলিটি চলবে। ফিহা হাত বাড়িয়ে বিছানার উপর থেকে সবগুলো লাল গোলাপের পাপড়ি ঝেড়ে ফেললো ফ্লোরের উপর। গোছ গাছ করে পরিপাটি করলো নিজের বিছানাটি। ড্রেসিং টেবিলের সামনে থেকে টেনে নিজের ট্রলি ফ্লোরে রেখে গোলাপি রঙের শাড়ি হাতে নিল। সেম কালারের ব্লাউজ পেটিকোট নিল। টাওয়াল হাতে সোজা ঢুকলো ওয়াশরুমে। ঘণ্টাখানিক সময় বাঁধিয়ে গোসল শেষ করলো, মুখের মেকআপ আর চুল ঠিক করে। গোসল শেষে মাথায় সাদা টাওয়াল বেঁধে বের হতেই দেখলো আরিফ বিছানার পাশে বসা, দৃষ্টি তার দিকেই তাক করা। গায়ের শেরওয়ানি খুলে সাদা পাঞ্জাবি পরা। ফিহা দেখেও না দেখার মতো করে আয়নার সামনে দাঁড়াতেই শোনা গেল আরিফের গলা, এই অসময়ে গোসল করলে কেন? নতুন জায়গা, এখানে পানি নতুন, তোমার জন্য সমস্যা হবে তো তোমার। ফিহা উত্তর করলো না, বরং আরিফের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে রোজকার মতো হাতে পায়ে লোশন মাখলো। ভেজা চুল টাওয়ালে ভালোভাবে মুছলো। কভার থেকে নকশি কাঁথা বের করে সোফার উপর রেখে সুন্দর সাবলীল ভাষায় বলে ওঠে, যাও উঠো, সোফায় গিয়ে শো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আম্মু বলছে কাল একটু সকালে উঠতে, তাই এখন ঘুমাতে চাচ্ছি। যাও, আমার বিছানা থেকে উঠো। ফিহার সহজ সরল কথায় শক খায় আরিফ। তার সত্য বিয়ে করা বউ তাকে বিছানা থেকে উঠিয়ে দিচ্ছে, সে কি শকড হবে না? আমি সোফায় কেন শোবো? আমি তোমার সাথে বিছানায় শোবো। তাছাড়া এটা আমার বিছানা।
তোমার বিছানা ছিল কবুল বলার আগ পর্যন্ত, এখন এটা আমার। তোমার যা কিছু আছে এখন থেকে সব আমার, তাই আমার বিছানা তোমার জায়গা নেই। যদি বলো তুমি বিছানা ছাড়া ঘুমাতে পারবে না, তাহলে সুন্দর করে রুম থেকে বের হয়ে যাও, অন্য কোনো রুমে গিয়ে আমার করে বিছানায় ঘুমাও। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি যদি এই রুমে এই বিছানায় আমার সাথে ঘুমাতে চাও, তাহলে আমি চিৎকার করব। আমি চিৎকার করে বাড়ির সকল মানুষকে দরজার বাহিরে দাঁড়া করাবো, সাথে কেঁদে কুটে এই নালিশ করব যে তুমি আমার উপর জোর খাটাচ্ছ। আমার পিরিয়ড চলছে জেনেও। এখন এটা যদি বাড়ির মেহমানরা শোনে, তখন তোমার আদর্শ, নীতি, ইজ্জত কোথায় যাবে, বুঝতে পেরেছো তো? ফিহার বেগতিক কথা চমকে ওঠে আরিফ। ফিহা অভিমান ঠিক আছে, তাই বলে বাসর ঘরে স্বামীকে বের করে দিবে মিথ্যা অপবাদ দিয়ে? তাছাড়া আজকে তাদের বাসর প্রকাশ না করলেও এই রাতটার জন্য দুজনেই অপেক্ষা ছিল। এই রাতটা কি রোজ রোজ আসবে তাদের জীবনে? এইভাবে নষ্ট করা কি ঠিক হবে? আরিফ ফিহাকে বোঝাতে চাইলো, গোছানো কথা বলল। তোমার রাগ, তোমার অভিযোগ কোনো কিছুই আমি অস্বীকার করছি না ভিউ। তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে। বাধ্য দুজন ছিলাম। অতীত আমাদের বিষাক্ত, কিন্তু তাই বলে অতীত ধরে জীবনের বর্তমান সময়গুলো নষ্ট করার মানেই বোকামি। আমি কোনো বোকামি করতে চাই না ফিউ। তোমার জন্য আমি আমার বর্তমান সুখের মুহূর্তগুলো নষ্ট করব না অবশ্যই। তুমি যেটাকে সুখের মুহূর্ত বলছো, সেটা এই মুহূর্তে আমার কাছে বিষাক্ত বিষ মনে হচ্ছে। তোমার আর আমার আম্মুর জন্য আজ আমি অনেক কিছুই হারাতে পারতাম আরিফ। আমি মরতে গিয়েছিলাম তোমাদের দুইজনের ডিপ্রেশনে। তুমি তোমার আদর্শে অটুট, আম্মু ওনার বাস্তবতায়। মধ্য থেকে আমি পিষ্ট ছিলাম তোমাদের দুজনের যুক্তিতে। তোমরা কেউ আমার দিকটা বুঝতে চাওনি, আর না আমি তোমাদেরকে বুঝতে পারছিলাম। বিগত কয়েকটা দিন আমার মরণ যন্ত্রণার সামিল কেটেছে। মরতে না গেলে হয়তো আজও তোমরা দুজন বুঝতে না আমার দিকটা, আমার ভালোবাসাটা। আজ যদি আমি মরে যেতাম, তাহলে তোমরা ঠিকই ভালো থাকতে আমাকে ছাড়া, হয়তো 2 দিন কাঁদতে, কিন্তু আমার জন্য তোমার জীবন থেমে থাকতো না। দিন শেষে আমি তোমার জন্য সব কিছু হারাতাম। যে বাসরঘরের মুহূর্তটাকে তুমি সুন্দর মুহূর্ত বলে চালিয়ে দিতে চাচ্ছ, আজ আমি মরে গেলে তোমার এ বাসরঘরে আমার জায়গা অন্য নারী বসে বসে অপেক্ষা করত। তোমার এই বাসরঘরে আজ আমার জায়গায় অন্য নারী বসে অপেক্ষা করতো। আমার সংসারটাও অন্য কারো হতো। আমার তোমাকে এই জীবনে ওই জীবনে 2 জীবনেই পাওয়া হতো না কখনো আরিফ। পরিবারের চাপে তুমি বিয়ে করলেও জীবনে একটা সময় গিয়ে তুমি ঠিকই আমাকে ভুলে যেতে আরিফ। আমার মাল তুমি দুজনেই স্বার্থপর। জীবন আমায়, অথচ ডিসিশন তোমাদেরই হাতে। তাই আমিও তোমাদের কাউকে ক্ষমা করব না। মা হিসেবে কিছু বলতে না পারলেও স্বামী হিসেবে তোমাকে ছাড়বো না আরিফ। ভালোবেসেছিলাম 2 জন, অথচ ভালোবাসার লড়াই শুধু আমি একা করে গেছি। তুমি ছিলে না আমার সাথে, বরং আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, বারবার ইগনোর করেছো, যোগাযোগ বন্ধ রেখেছো, বারবার ফিরিয়ে দিয়েছো। আমি বলিনি কিছুই আরিফ। সব কিছুর শোধ এবার আমি তুলব তোমার থেকে। এই প্রথম ভেবেছিলাম তোমাকে বিয়ে না করে শাস্তি দিব, পরে দেখলাম আমাকে বিয়ে না করে তুমি এমনিতেই ভালো থাকবে, কারণ পারিবারিক সমস্যার কথা চিন্তা করে হলেও তুমি তোমার মনকে বুঝিয়ে মানিয়ে নেবে, আমাকে ভুলেও যাবে। তাই আগে নিজের জায়গাটা শক্ত করলাম তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তোমাকে শাস্তি দেওয়ার ধরনটা একটু পরিবর্তন করলাম। তোমার বউ আমি হতে হয়েছিও, তুমি করতে চাওনি, সমস্যা নেই। আমার জায়গায় সারা জীবনের জন্য বাধা হয়ে গেছে তোমার জীবন, ব্যাস শেষ। তোমার কোনো এক্সপ্রেশন আমার কাছে থাকবে না। এই রুমের বাহিরে নামমাত্র বউ আমি তোমার, এই রুমের ভিতরে তুমি তোমার মতো, আমি আমার মতো। আমার তোমার পরিবারের দরকার ছিল, যেটা আমি পেয়ে গেছি তোমাকে বিয়ে করে। তোমার পরিবার আজ থেকে আমার পরিবার, প্রতিটা সদস্য আমার আপনজন হবে, শুধু তুমি ছাড়া। তুমি কি করবে সেটা তুমি জানো, তবে ভুলেও
আমার সাথে জোর খাটাতে আসবেন না, তাহলে চিৎকার করে আম্মু আব্বুকে ডাকবো এই রুমে। ইজ্জত বাঁচাতে চাইলে সব সময় আমার থেকে দূরে থাকবা। আর একটা কথা, এই রুমের প্রতিটি জিনিসপত্র থেকে আজ আমার শুধু তুমি ছাড়া। এবার গিয়ে ঘুমাও, উঠো। ফিহা মনে জমানো গাঢ় কষ্টটা বুঝলো আরিফ। ফিহা নিজের দিক থেকে ঠিক, কিন্তু আরিফেরও একটা দিক আছে। আরিফ উঠে এগিয়ে আসতে চাইলো ফিহার দিকে, অসহায় কণ্ঠে বলতে চাইলো। ফিউ, আমার পরিস্থিতি। আরিফকে বলতে না দিয়ে বিরক্তি সুরে ফিহা বলে, তোমার পরিস্থিতির হিসাব গিয়ে সোফায় করো, যাও, আমি ঘুমাবো। অগত্যা আরিফ দীর্ঘ নিঃশ্বাসের সাথে উঠে গিয়ে সোফায় বসলো। কাকে যে বোঝাবে মনের দুঃখটা? আদৌ ফিহাকে কখনো নিজের পরিস্থিতিটা বোঝাতে সক্ষম হবে কিনা তাও জানা নেই তার। ফিহা সুসাইড অ্যাটেম্প খবরটি আরিফের কানে আসায় তার কি অবস্থা হয়েছিল, সে কতটা থমকে গিয়েছিল একমাত্র সেই জানে। আরিফ সোফায় শুয়ে গায়ে কাঁথা টানলো, চোখের উপর হাত রাখতে গিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বিছানায়। ইতিমধ্যে ফিয়া গায়ে কাঁথা টেনে শুয়ে পড়েছে আরাম করে, রুমের লাইটও নিভিয়ে দিয়েছে। আরিফ বাঁকা হয়ে ফিহার দিকে কাঁধ হয়ে শুলো, অন্ধকার রুমে বিছানার দিকে তাকিয়ে থাকলো বিষণ্ণ মনে। আজ এই রাতটা ভালোবাসাময় হতে পারত, ভুল বোঝাবুঝি না হয়ে। বাড়ি ভর্তি মেহমান বিদায় সিনক্রেট করতে চায় না সে। তবে ভালোই ভালোই বউ ভাত শেষ হলেই ফিয়াকে নিয়ে আরিফ চট্টগ্রামে চলে যাবে, দুজন একা থাকবে। তখন দেখবে আরিফ ফিহার রাগ অভিযোগ কতটা আছে তার জন্য। পরদিন আরিফের বউ ভাত হলো, খানবাড়ি থেকে সবাই আসলো, রিদ ছাড়া আয়নও আসলো। ভালোই ভালোই বউ ভাতের অনুষ্ঠান শেষ করলো ম্যারেজ হলে। মায়া বউ ভাতের অনুষ্ঠানে গেল সাদামাটা হয়ে। ফিহা জুঁই মায়াকে অসুস্থ বলে চালালো সবার সামনে। সবাই বিশ্বাসও করলো, কারণ তখনও মায়ার গায়ে বেশ জ্বর ছিল। হেনা খান আরফ খান মায়াকে নিজের পাশে নিয়েই থাকলো সারাটা সময়, নিজেদের থেকে আলাদা করলো না। যাওয়ার সময় মায়াকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মায়া যেতে চায়নি। হেনা খান মনে করলেন ভাইয়ের বিয়ের জন্য মায়া হয়তো আরও কিছুদিন বেরিয়ে ফিরবে খানবাড়িতে। মায়া চুপচাপ হেনা খানের পাশে বসে সারাটা সময় পার করলো। মায়া হেনা খানের মুখে শুনছিল রিদ নাকি দেশে নাই, ফিহার বিয়ের দিন রাতেই নাকি দেশের বাইরে চলে গেছে, কবে ফিরবে বলে চায়নি। মায়া চুপচাপ শুনলো হেনা খানের কথাগুলো। কষ্ট কান্নায় মায়ার চোখগুলো তখনই ভিজে উঠেছিল। মায়া নিজেকে সংযম করতে হেনা খানের কাঁধে মাথা এলিয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল কতক্ষণ। একটা সময় মায়া শান্তও হলো, নিজের কান্না আটকালো। তবে নিয়ম অনুযায়ী ফিয়াকে নিয়ে আরিফ চৌধুরী বাড়িতে বরযাত্রায় যেতে হবে। যাওয়ার সময় ফিহা জুঁইকে আর মায়াকে সাথে করে নিতে চাইলো, কিন্তু মায়া গেল না, নিজের বাড়িতেই থাকলো। জুঁইও মায়ার জন্য প্রথমে যেতে চায়নি, কিন্তু মায়া আশ্বস্ত করলো যেতে। অগত্যা মায়াকে রেখে সবাই চলে গিয়েছিল সেদিন। ফিয়াকে নিয়ে আরিফ তাদের বাড়িতে দুদিন থেকে পুনরায় নিজের বাড়িতে চলে এসেছিল। এসেই আরিফ ফিয়াকে নিয়ে চট্টগ্রাম চলে যেতে চাইলো, কিন্তু ফিয়া গেল না, বরং স্পষ্ট ভাষায় জানালো আরিফকে আরিফের সাথে সে কোথাও যাবে না, আরিফের যেখানে খুশি সেখানে যেতে। আরিফ ক্ষুব্ধ মনে সেদিন একাই চলে গিয়েছিল চট্টগ্রামে ব্যবসার চাপে পড়ে। শফিকুল ইসলামকে নিয়ে 10 দিন হসপিটালে থাকা, তারপর নিজের বিয়ে, ফিহাকে পুনরায় হসপিটালে থাকা, সব কিছু মিলিয়ে আরিফের ব্যবসার দিকে বিগত কয়েকদিন মনোযোগ দিতে পারেনি। তাই ব্যবসার ক্ষতি হচ্ছে ভেবে অনেকটা বাধ্য হয়েই সে চলে যায়। দিন এভাবেই চলতে থাকে, সবার সকল ব্যস্ত সময় পার হয়ে স্বাভাবিক দিনে পরিবর্তন হলো। মায়াও চঞ্চল হরিণীর থেকে অতীব শান্ত হয়ে উঠল। সারা দিন যায় তার রুমের ভেতর, কারোর সাথে বেশ একটা কথা বলতে চায় না। রাতটা পার হয় কান্নায়। মায়া খানবাড়ি থেকে এসেছে আজ গোটা 20 দিন হলো। আজকাল জুঁইও নিজের কলেজে যেতে শুরু করেছে। কলেজ থেকে বাড়ি ফিরে সে মায়ার সাথে বাকিটা সময় কাটায়। ফিহাও মায়ের সঙ্গ দেয়। মায়া যেন হুট করেই বড় হতে শিখে গেল। অপ্রয়োজনীয় কথা বা আচরণ কোনোটাই নেই তার মাঝে। এর মধ্যে খানবাড়ি থেকে রোজ কল আসে মায়া চলে যাওয়া নিয়ে। মায়া সবার সাথে নর্মাল কথা বললেও খানবাড়িতে যাবে এমনটা বলে না। এরই মধ্যে শফিকুল ইসলামও একটা ডিসিশন নেন। মায়ার সাথে তিনি বিগত কয়েকদিন ধরে কথা বলবে ভেবেও বলা হয় না ওনার। তবে আজ উনি মনস্থির করলেন মায়ার সঙ্গে কথা বলবেই। রাত 10টা, নিচতলায় ডাইনিং টেবিলে গোল করে একত্রে বসে আছে সবাই। শফিকুল ইসলাম, তিনি, রেহানা বেগমের জুঁই, মায়া ও ফিহাকে নিয়ে একত্রে বসলো খাবার টেবিলে।
খাওয়া দাওয়া চলল ধীরে ধীরে। মায়া মাথা নত মস্তিষ্কে খাবার খাচ্ছে। আপাতত আশেপাশে চিন্তা সে করছে না। শফিকুল ইসলাম খাবার প্লেট নিয়ে চোখ তুলে তাকালো মায়ার দিকে। হালকা গলা কেসে মায়ের মনোযোগ আকর্ষণ করলো। মায়াবাদে সবাই তাকালো ওনার দিকে। তিনি উদাসীন মেয়েকে নিজের দিকে তাকাতে না দেখে এবার নাম ধরে ডাকলো। মায়া খাবার রেখে শান্ত চোখে তাকালো ওনার দিকে। উনি স্নেহ কণ্ঠে বলে ওঠেন, তোমার সাথে কিছু কথা ছিল আম্মু। আব্বু কিছু বললে তুমি রাখবে আব্বুর কথা? মায়া শান্ত দৃষ্টি, শান্ত সমেত উত্তর। জি আব্বু, রাখবো। তিনি পুনরায় আগের ন্যায় পড়ল, আব্বু উপরে বিশ্বাস আছে তো তোমার? জি। বেশ, আব্বুর একটা ডিসিশন নিয়েছি তোমার জন্য। আমি আর কখনোই তোমাকে খানবাড়িতে পাঠাতে চাই না। ওই বাড়ির সাথে তোমার সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছি। ওই না, তাই তোমাদের ডিভোর্স নিতে চাইছিলাম। উকিলের সাথে আমার কথা হয়েছে। এই বিষয়ে আমি তোমার মা আর আরিফকে জানিয়েছিলাম অনেক আগেই। তারা অমত করেনি। আশা করি তুমিও করবে না। আশা করছি আব্বুকে সম্মান দিয়ে হলেও আমার ডিসিশন মেনে নিবে তুমি। এখন বলো, তোমার কি কোনো আপত্তি আছে আমার থেকে? শফিকুল ইসলাম কথায় সমস্ত সত্তা না কেঁপে উঠল মায়া। ভাতের প্লেটের হাতটাও মৃদু কেঁপে ওঠে। জুই ফিহা চমকে উঠে ভয়ার্ত চোখে তাকালো মায়ের দিকে। মায়া তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। কান্নায় গলা ভারী হয়ে আসলো, দলা পাকিয়ে আসা কান্নায়। নত মস্তিষ্কে হলো। পরপর কয়েকবার ঢোক গিলে কান্নাটাও গিলে ফেলার চেষ্টা করলো মায়া। চোখের পাতা ভিজে আসলো ততক্ষণে। অন্য সময় হলে এতক্ষণে হাউমাউ করে কেঁদে ফেলতো মায়া হৃদের সাথে ডিভোর্সের বিষয়টি শুনে। অমত জানাতো, কিন্তু এখন অমত করার প্রশ্নই ওঠে না মায়ার। মায়ার সম্পর্কটাও আরও আগে শেষ হয়ে গেছে। এখানে নতুন করে শেষ হওয়ার মতো কিছুই নেই। হৃদ নিজেই সম্পর্কটা শেষ করে গেছে, সেখানে আবার কিসের কি? মায়া এক গ্লাস পানি পান করে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। খুবই ধীর স্বরে শফিকুল ইসলামের কথা সম্মতি দিয়ে বলল, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো আব্বু, আমার কিছু বলার নেই। তোমরা যা বলবে তাই হবে। মায়া কথা গম্ভীর হলেন শফিকুল ইসলাম। তোমার সম্মতি অনন্তন খুশি হলাম আম্মু। কালই তোমার কলেজের ট্রান্সফারের বিষয়টি নিয়ে ঢাকা যাব আমি। সব কিছু আমি আগে রেডি করে রেখেছিলাম। তোমাকে জুইয়ের কলেজে ভর্তি করব। দু বোন একসঙ্গে পড়বে। তুমি কাল একবার জুইয়ের সাথে কলেজে ঘুরে আসো। মনও ভালো থাকবে, কলেজটাও চিনে নিলে কেমন? জি আব্বু। মায়ার আর খাওয়া দাওয়া চলল না। ততক্ষণ খাবার নিয়ে টেবিলে বসে থাকলো যতক্ষণ শফিকুল ইসলাম ডাইনিং টেবিলে বসেছিল। তিনি যেতেই মায়া না খেয়ে উঠে গেল। কাউকে কিছু না বলে সোজা ফ্ল্যাট থেকে বের হয়ে বাহিরের সিঁড়ি ধরে উপরে নিজের রুমে চলে গেল। রেহানা বেগমের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়ে যাওয়ার দিকে। মায়া হঠাৎ শান্ত হয়ে যাওয়ার বিষয়টি ভালো ঠেকছে না ওনার। উনি জানে ওনার মেয়ে কেমন। মায়ার অস্বাভাবিক আচরণে ওনার সন্দেহ আরও গাঢ় করছে। এমনটা নয় তো যে খানবাড়িতে থাকতে থাকতে ওই বাড়ির ছেলেকেও ভালোবেসে ফেলেছে মায়া? হতেই পারে, অস্বাভাবিক কিছু না। দুজনকে একসাথে দেখেছেন তিনি। এখন যদি ভালোবাসেই থাকে তাহলে নিজের বাবার কথায় রাজি হলো কেন অস্বীকার না করে? তাছাড়া খানবাড়িতে তো সে স্বেচ্ছায় যেতে চাচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি ওনার ছোট মেয়েটার জীবনে? মায়া পিছন পিছন জুই রুমে এসে দেখলো মায়া কাঁথা মুড়িয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রুমের লাইট অফ। জুই জ্বালালো না, শুধু দীর্ঘশ্বাস ফেললো। মায়া ঘুমোয়নি সেটা জুই জানে। হয়তো নীরবে চোখের জল ফেলছে, সেই জন্য ঘুমের বাহানা মারছে। মায়া গোটা 20 দিন ধরে এমন আচরণ করছে, স্বাভাবিক থেকেও অস্বাভাবিক। মাত্রাতিক চুপচাপ হয়ে যাওয়া, হুটহাট কারণে রেগে যাওয়া, ছোট ছোট বিষয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠা, দিন দিন কেমন অদ্ভুত আচরণ করে বেড়ায় সে। রোজ গভীর রাতে গুনগুন শব্দের কান্নায় প্রায়শই ঘুম ভাঙে জুঁয়ের। যে হতাশ মনে মায়ের পাশে শুয়ে পড়ে। কথা বলল না। এখন মায়ের সাথে কথা বলতে চাইলেই হুট করে রেগে যাবে, নয়তো উত্তর করবে না। জুঁই মায়া স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল।
রাতের গভীরতা বাড়তেই তীব্র গুনগুন শব্দের কান্নায় ঘুম ভেঙে গেল জুঁইয়ের। ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসতেই বুঝলো বারান্দা থেকে কান্নার শব্দ আসছে। জুঁই দৌড়ায় সেদিকে। মায়াকে বারান্দার দেওয়ালের সাথে পিঠ থেকে মুখ থেকে কান্না করতে দেখে অস্থির ভঙ্গিতে মায়ের সামনে বসলো জুঁই। মায়াকে টেনে দাঁড় করিয়ে বসালো বেতের সোফায়, নিজেও মায়ার পাশে বসলো। মায়াকে তখনও হিচকি তুলে কাঁদতে দেখে জুঁই অস্থির কণ্ঠে বলে ওঠে, সারাক্ষণ এত কাঁদিস কেন তুই? তোর এই কান্নার মানে কি? তুই কি আবারও খান বাড়িতে যেতে চাস ভাইয়ের কাছে যেত? জুঁইয়ের দিকে তাকালো মায়া। হিচকি তোলা কান্না, তখনও ঠিক করে কথা বলতে পারছে না সে। জুঁই অসহায় হলো। মায়া কান্না ভেজা মুখটা দেখে ওর চোখেও পানি আসলো। এতটা আদুরে হয়েও ভালোবাসা কাছে কিভাবে অসহায় হয়ে গেল মেয়েটা। জুঁই দীর্ঘশ্বাস ফেলে। আদুরে হাতে মায়ার চোখের পানি মুছে দিতেই মায়া হিচকি তুলে কান্না করতে করতে বলল, আমি ওনার কাছে আর যেতে চাই না জুই। আমিও মুক্তি চাই ওনার থেকে। তাহলে তো কাঁদছিস কেন? মায়া ঠোঁট ভেঙে কাঁদে আর বলে, আমি কি করব জুন্নু? এতদিনেও নিজের উপর, নিজের ফিলিংসের উপর কন্ট্রোল করতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে জুই। কিছু ভালো লাগে না, কারো সঙ্গে ভালো লাগে না। আবার ওনাকে ভুলতে পারছি না। আমার সব সময় মনে হয় উনি আমার আশেপাশে আছেন। আমি কল্পনা করি ওনাকে। তুই একবার বাবার সাথে কথা বলে খান বাড়িতে যা। এমনটাও তো হতে পারে তোর কোথাও একটা ভুল হচ্ছে। তুই যেটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। হুট করে কান্না থেমে যায় মায়ার। চেহারা স্পষ্ট রাগের তেজ ফুটে ওঠে। মায়া চেটে ওঠে, রাগী স্বরে বলে ওঠে, একদম না, আমি যাব না ওই বাড়িতে, কখনো না। আমার ভুল হলেও সঠিক করব না কখনো। সারা জীবন ভুল নিয়েই থাকবো, তারপর খান বাড়ির চৌকাঠ মারাবো না। আমার ওনাকে চাই না। বাবা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমার মুক্তি চাই। ডিভোর্স উত্তম মাধ্যম আমার মুক্তির। আমি অযোগ্য আমাকে এক রাতের সঙ্গী করা। আমি নিচু লেভেলের গরিব মানুষ। আমি একটা কথাও ভুলিনি জুই। বিষয়টা এবার আমার আত্মসম্মানে। তাই কখনো ওনার সাথে সংসার বাঁধব না আমি। বাবা যা করতে চাই করুক, তাতে আমার সম্মতি থাকবে জোরালোভাবে। তুই আজকের পর এমনটা আমায় ভুলেও বলবি না আর। আমি কিন্তু মেনে নিব না। মায়াকে রেগে যেতে দেখি অস্থির ভঙ্গিতে শান্ত করলো জুঁই। মায়ার কথা সম্মতি দিয়ে বলল, রিল্যাক্স, আমি আর তোকে কখনো এই বিষয়ে কোনো কিছু বলবো না। প্লিজ শান্ত হ। আমরা আছি তোর পাশে। তোর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত হবে। প্লিজ এবার শান্ত হ। জুঁইয়ের কথায় মায়া শান্ত হয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বসলো। জুঁই পুনরায় বলল, সিদ্ধান্ত তোর, জীবন তোর। তাহলে এভাবে আর কতদিন কাটবি বন্ধ রুমের ভিতরে? তুই জানিস তুই যে আজকাল অস্বাভাবিক আচরণ করছিস সবার সাথে। মাঝে মধ্যে নিজেকেও আঘাত করে ফেলিস। দেখ তোর হাতেই কতটা খামচি, দাগের, আঁচড়ের দাগ। এইগুলো তুই নিজে করেছিস। এতটা অস্বাভাবিক আচরণ কেন? কবে নিজেকে তুই স্বাভাবিক করবি? কবে সবার সাথে হাসি খুশি থাকবি? অনেক তো হলো, এবার না হয় স্বাভাবিক হ। আমার সাথে বাইরে চল, মুভ অন কর। ভাইকে ভুলিয়ে নতুন করে শুরু কর জীবনটা। দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে তোর সাথে। মানসিক চাপ থেকে বের হতে পারবি। কাল যাবি আমার সাথে কলেজে? মায়া বন্ধ চোখের পাতা কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়লো অঝরে। কান্নার শব্দ হচ্ছে না, হালকা নাক টানা শব্দ হচ্ছে। জুঁইয়ের কথা সম্মতি দিল মায়া। সে যাবে কলেজে, হৃদকে ভোলার চেষ্টাও করবে। সফল হতে পারবে কিনা জানা নেই, চেষ্টা চালিয়ে যাবে ক্রমাগত। হয়তো একটা দিন সফল হলেও হবে, কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, মায়ার জন্যও থেমে থাকবে না। শফিকুল ইসলাম পরদিন ঢাকা গিয়ে খানবাড়িতে জানালো মায়া আর ফিরবে না এই বিষয়টি। কথায় কথায় হৃদের সাথে মায়া ডিভোর্সের বিষয়টিও জানিয়ে আসলো। তবে মায়ার কলেজ ট্রান্সফারের বিষয়টি জটিলতা দেখে কোনো মতেই ট্রান্সফার করতে পারলো না। অগত্যা শফিকুল ইসলাম সেদিন ব্যর্থ হয়ে চলে আসে বাড়িতে। তারপর আরও কিছুদিন পর মায়া ট্রান্সফারের বিষয়টি চেষ্টা করে, এতেও সফল হতে পারে না। মায়া সাধারণ একটা কলেজে ভর্তি করায় শফিকুল ইসলাম যেহেতু কলেজ শুরু হওয়ার বেশি দিন পার হয়নি, মাত্র 3 মাস পার হয়েছিল, তাই হেনা খান রোজ রোজ করে মায়ের জন্য আহাজারি করে, কান্না বিলাপ করে। একবার নিজের স্বামীর কাছে তো অন্যবার ফোন দেয় হৃদের কাছে। হৃদ শুনল তার আর মায়ার ডিভোর্সের বিষয়টি, কিন্তু শুনেও না শোনার মতো করেই থাকলো, প্রতিক্রিয়া জানালো না। বরং হেনা খানের রোজ রোজ ফোনে বিরক্ত হয়ে এখন ফোন বন্ধ করে রেখেছে সে।
বিগত প্রথম প্রথম কয়েকদিন হেনা খানের সাথে হৃদের যোগাযোগ থাকলেও এখন আর নেই। হৃদের সাথে বর্তমান কারোর যোগাযোগ নেই। সে কোথায় আছে, কিভাবে আছে, কারোর জানা নেই। আশুগঞ্জ মায়ার এলাকা, মাতৃভূমি বলে যাকে। ছোট শহর, তবে বেশ জমজমাট। মেঘনা নদীর পাশেই এই ছোট শহরটির অবস্থান। আশুগঞ্জকে বন্দর নগরী বলা হয়। বেশ কিছু কলকারখানা, বড় বড় ইন্ডিয়ান প্রজেক্ট, সরকারি বিদ্যুৎ পাম্প কারণে বেশ উন্নত নগরী হিসেবেই ধরা হয় আশুগঞ্জকে। আশুগঞ্জ ছোট শহরটি দুটো সাইড বেশ পরিচিত, আশুগঞ্জ বাজার আর চরাচরতলা। মায়ার পরিবার চরাচরতলা বাসিন্দা, সেই সূত্রে এখানকার সবকিছুই মায়ের পরিচিত। তবে মাতৃভূমির চেনা জায়গায় গুলো যেন আজ হুট করে অপরিচিত লাগছে মায়ের। পিত্ত মনে বিক্ষোভ করছে দৃঢ় বারবার। কিসের বিক্ষোভ? কিসের বিক্ষোভ প্রতিবাদ করছে মায়ের মন তা জানা নেই, তবে মন অচল হয়ে আছে। চোখে মুখে বিষণ্ণ ভগ্ন হৃদয়ের বিষাদ। তারপরও চলল বাবার পিছন পিছন মায়া। মন ছটফটের অস্থিরতা নিয়ে বের হলো রাস্তায়। একা নয়, সঙ্গে শফিকুল ইসলাম আর জুঁইও রয়েছে। উদ্দেশ্য মায়ের নতুন কলেজ। সব সময়ের মতো এবারেও মায়ের গায়ে সাদা কলেজ ড্রেস চড়ানো। শফিকুল ইসলাম কি করে কিভাবে ব্যবস্থা করলো জানে না মায়া, তবে তিনি অবশেষে সফল হলেন মায়াকে জুঁইয়ের সাথে একই কলেজে ভর্তি করাতে। আজ মায়া কলেজের প্রথম দিন, কিন্তু তার মনে অনুভূতি শূন্য কোঠায়। গায়ে বোরখা নেই, আর না আছে হাতে পায়ে মোজা। হৃদের অবাধ্য নারী হয়েই বের হয়েছে বোরকাবিহীন একদম সাদামাটা কলেজ ড্রেসে, কাঁধে ব্যাগ চাপিয়ে বাবার পিছন পিছন চুপচাপ হাঁটছে নতুন দিনের নতুন সূচনা করাতে। শফিকুল ইসলাম মায়াকে নিয়ে যাচ্ছে কলেজে। মায়া সারা রাস্তায় চুপ থাকলো, কথা বলল না। আসলে বলার মতো কোনো বাক্য মায়ের কাছে ছিল না। থাকলেও বা কি বলবে মায়া? তার জীবনের ঠিক এমন একটা দিনই তো শফিকুল ইসলাম হাফ ইয়ার ব্রেক করে মায়াকে খানবাড়িতে পাঠিয়েছিল। মায়া যেতে চায়নি, জোর করেই পাঠিয়েছিলেন তিনি। আজ আবারও সেদিনের মুখোমুখি হলো মায়া। আবারও মায়াকে অর্ধ বছরের মধ্যে খানবাড়ি থেকে চলে আসতে হলো। এবারও ইচ্ছা ছিল না, অনেকটা বাধ্য হয়েই আসলো। পরিস্থিতির দায়ে পড়ে যাকে বলে। জীবনটা সত্যিই অদ্ভুত। সেই ছোট থেকেই মায়া কিছু না কিছু করেও অনেক কিছুরই শিকার হলো। সে দোষী হলো, অথচ নিজের অপরাধটাই জানে না মায়া। অপরাধের অপরাধী হয়ে শাস্তি ঠিকই পাচ্ছে ষোলো আনা। এসব শাস্তি খেলা মায়ের জীবনে কবে শেষ হবে জানা নেই মায়ের। হয়তো হৃদকে ভুলতে পারলে হবে, নয়তো এই শাস্তি সারা জীবনই বইতে হবে তাকে। মায়া হাঁটতে হাঁটতে দীর্ঘ শ্বাস ফেলে সামনে তাকালো। আদৌ কখনো হৃদকে ভুলতে পারবে কিনা তাও তো জানা নেই। মায়ার জীবনে প্রথম পুরুষ হৃদ। হৃদের বাহিরে মায়ার অন্য কোনো পুরুষকে অন্য নজরে চোখ উঠিয়ে দেখার সুযোগও হয়নি। অবুঝ কাল থেকেই মায়া সবটা জুড়ে হৃদের বসবাস ছিল, আজও আছে। জীবনে হয়তো কখনো হৃদকে ভোলা মায়ের পক্ষে সম্ভব হবে না, তবে মায়া চেষ্টা করবে স্বাভাবিক জীবন লিড করতে। ধীরে ধীরে শিখে যাবে হৃদকে ছাড়া প্রেমহীন একাকিত্বের জীবন কাটাতে। মায়া হৃদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণটি এখনো জানা হয়নি পরিবারের কারোরই। আসলে প্রয়োজন মনে করেনি। শফিকুল ইসলাম এমনিই কারণ ছাড়া হৃদ আর মায়ার সম্পর্কটা ইতি টেনেছে কাগজে কলমে। তাই মায়ার আগ বাড়িয়ে কাউকে সাফাই গাইতে হয়নি খান বাড়িতে না যাওয়ার বিষয়টি নিয়ে। তবে হেনা খানের সাথে রোজ কথা হয় মায়ার। সকাল বিকেল ভিডিও কল করে মায়াকে নিয়ে কান্নাকাটি করেন। তিনি মনে করেন মায়া শফিকুল ইসলামের জন্য আটকে আছে আশুগঞ্জ, খান বাড়িতে আসতে পারছে না। তবে হেনা খানের কান্নায় মায়া নিজেও কাঁদে নিঃশব্দে। তারপরও একটাবার মুখ ফুটে বলে না, দাদি, আমিও ফিরে যেতে চাই তোমাদের কাছে, আমাকে নিয়ে যাও প্লিজ। তোমাদের ছাড়া আমিও ভালো নেই দাদি। আফসোস মনের কথাগুলো মুখ অব্দি আসে না, মায়ার গলায় আটকে যায়। কষ্টে তার বুক ফাটে, তবুও মুখ ফুটে না। কারণ মায়া অনড় নিজের সিদ্ধান্তে। খান বাড়িতে যাবে না মানে যাবে না, একদমই না। হৃদের প্রতি মায়ের ভালোবাসা আলাদা, আর নিজের আত্মসম্মান বোধটা আলাদা। মায়া সবকিছু সহ্য করলেও নিজের প্রখর আত্মসম্মান বোধ মারিয়ে কখনোই পুনরায় খান বাড়ির দুয়ারে দাঁড়াবে না সে, কখনো না। মায়া গরিব পরিবারে হতে পারে, তাই বলে ন্যূনতম আত্মসম্মান বোধ নিয়ে চলে তারা। অবশ্যই মায়া হৃদের অটল সম্পত্তির লোভ নেই, তার শুধু হৃদকেই চাই, শুধু হৃদকে, হৃদের সম্পত্তি নয়।
অর্থ সম্পদ 2 দিনের মোহ মায়া শুধু। আজ আছে তো কাল নেই। তবে মায়ার আজ দৃঢ়ভাবে মনে হলো হয়তো হৃদের কিছু না থাকলেই ভালো হতো। অন্তত মায়ের ভালোবাসার দিকে আঙুল তুলতে পারতো না হৃদ। গরিব বলে মায়াকে লোভী চরিত্রে আখ্যায়িত করতে পারতো না হৃদ। মায়ের ভালোবাসাটাও পবিত্র থাকতো, কলঙ্ক লাগতো না তাতে। মায়া এবার সত্যিই হৃদকে চায় না, সত্যি মন থেকে চাচ্ছে তার সাথে হৃদের ডিভোর্সটা হয়ে যাক, মায়া মুক্তি পাক, হৃদ অন্য কাউকে নিয়ে সুখে থাকুক। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হৃদের সাথে মায়ের মুখোমুখি যেন না হয়। এভাবেই দিন যায়, মাস যাক, বছর পার হোক, তবুও হৃদ মায়ের সামনে কখনোই না আসুক। দুজনে মুখোমুখি না হয়ে ডিভোর্সটা হয়ে যাক, এতেই মায়ের শান্তি। নয়তো মায়া হৃদকে পুনরায় নিজের সামনে পেয়ে যদি নিজেকে সামলাতে না পারে, তাহলে মায়া সত্যিই লোভী নারী বলে পরিচিত পাবে হৃদের কাছে। হৃদ ভাববে মায়া তার টাকার জন্য পিছনে পড়ে আছে, মায়ের ভালোবাসাকে কলঙ্ক করবে, যেটা মায়া চায় না। মায়া শান্তি চায় বলেই বিচ্ছেদের গোটা 28টা দিন পার হলো নীরবে দুজনের জীবনে। দুজন দুই প্রান্তেই আছে, কারোর খবর নেই কারোর কাছে। মায়া জানে না হৃদ কোথায় কিভাবে আছে, আর না জানার চেষ্টা করছে। কথায় কথায় শুধু এতটুকু শুনেছে হৃদ নাকি বাংলাদেশে নেই, মেহুও বাংলাদেশে নেই। হয়তো দুজন একসঙ্গেই আছে, যেখানে আছে মায়ের ধারণা। কারণ মেহুর ভাষ্যমতে হৃদ খান তার একমাত্র প্রেমিক পুরুষ, ভয়ানক প্রেম চলছে তাদের দুজনের মধ্যে। আর হৃদের ভাষ্যমতে মেহু আব্দুল্লাহ তার একমাত্র হবু বউ, আর মায়া সে হলো তৃতীয় পার্সন, লোভী নারী, হৃদ খানের এক রাতের সঙ্গী। এইসব কথাগুলো ফিহার বিয়ের দিনই বলেছিল হৃদ আর মেহু দুজন মায়াকে। মায়া শুধু সেদিন শুনে গেল, উত্তর করেনি। আম্মু উঠো গাড়িতে, দাঁড়িয়ে আছো কেন? শফিকুল ইসলামের ডাকে ধ্যান ভাঙে মায়ার। এতক্ষণ যাবৎ হারিয়েছিল নিজের ভাবনার জগতে। মায়া থমথমে চোখে তাকালো চারপাশে। নিজের সামনে অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো শফিকুল ইসলামের কথার মর্ম। মায়া কথা না বাড়িয়ে দ্রুত উঠলো অটোরিকশায়। গাড়িটিও চললো মায়ের কলেজের উদ্দেশ্যে। জুই মায়া পাশাপাশি বসা। শফিকুল ইসলাম বসলো ড্রাইভারের সাথে সামনে। মিনিট 10-এর মধ্যে কলেজের সামনে দাঁড় করাতেই সবাই নেমে পড়লো। শফিকুল ইসলাম, মায়া, জুই দুজনের মাথায় আদুরে হাত বুলিয়ে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। মায়া উদাসীন ভগ্ন হৃদয়ে চিন্তায় বিভোর থাকায় যে বিষয়টি লক্ষ্য করেনি সেটি হলো নিজের উপর এক ঝাঁক অশুভ দৃষ্টির মেলাকে। ডিমের খোসা ছেড়ে প্রথম যখন পাখি বাচ্চা দুনিয়ার মুখ দেখে আঁতকে ওঠে, ঠিক তেমনই যেন মায়ের অবস্থানটা হলো। হৃদের নজরবন্দি কারাগার থেকে মুক্ত আকাশের নিচে স্বাধীন একা বের হতেই এক ঝাঁক অশুভ দৃষ্টি ভিড়ে পড়ে গেল মায়া। হৃদ আগলে রাখার খোসা ছেড়ে বের হতেই তোপের মুখে পড়ল। যেখানে হৃদ কারো ন্যূনতম দৃষ্টি মায়ের উপর পড়তে দেয়নি, সেখানে আজ মায়া নিজেই সকলের কেন্দ্রবিন্দু হলো। যেমন করে হৃদ মায়াকে বিগত 2.5 বছর আগলে রেখেছিল। মায়ার সেফটির জন্য হৃদ তার আশেপাশে মানুষজন, স্কুল থেকে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, দারোয়ান, এমনকি রাস্তাঘাটেও হৃদ মায়ের জন্য অদৃশ্য বডিগার্ড সেট করে রেখেছিল, শুধু হেফাজতের জন্য, যারা প্রতিনিয়ত হৃদের আদেশে মায়ার প্রতিরক্ষা করত। হৃদ কাছে বা দূরে থাকুক না কেন, মায়ার প্রতি মুহূর্তের খবর হৃদের কাছে ঠিকই যেত। মায়া খোলা আকাশে ততটাই উঠত যতটা হৃদ অ্যালাউ করতে উঠতেন। কিন্তু আজ যেন ভিন্ন। হৃদের শুভ নজরবন্দি খোসা থেকে বের হতেই যেন অশুভ দৃষ্টিতে পড়ল। মায়া থতমত খেয়ে চারিদিকে তাকালো। সিনিয়র, সহপাঠী, আশেপাশে রাস্তাঘাটে সাধারণ মানুষজনের দৃষ্টি তাক করা তার দিকে। সবাই অদ্ভুত দৃষ্টির ভিড় কাটিয়ে উঠতে মায়া জুইয়ের হাত চেপে ধরে ভয়ে। জুই চমকে উঠে মায়ের ইতস্তত চেহারাটা দেখে আশেপাশে তাকিয়ে বুঝলো ঘটনাটি। জুই মায়াকে আশ্বস্ত করে মায়ের হাত চেপে ধরে সামনের দিকে পা বাড়ায় কলেজের গেট ধরে। যেতে যেতে সংকীর্ণ গলায় মায়াকে উদ্দেশ্য করে বলে, মাস্ক নেই তোর সাথে? আছে, বের হ। জুইয়ের কথা অনুযায়ী মায়া ব্যাগ খুলে মাস্ক বের করতেই জুই সেটি হাতে তুলে নেয়। মায়াকে দাঁড় করিয়ে নিজেই মায়ের মুখে মাস্কটি পরিয়ে দিয়ে গলার স্কার্ফ মাথায় টেনে দেয়। হাত বাড়িয়ে মায়ের কপালে এলোমেলো চুলগুলো সুন্দর করে গুছিয়ে দেয় দুপাশে। মায়াকে ঠিকঠাক করে জুই বলে,
সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।